প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য বহু প্রতীক্ষিত এবং অনেক রিকোয়েস্টের একটা ভিডিও। তোমরা প্রত্যেকেই বলেছো যে স্যার ভৌত বিজ্ঞানের 2 এবং 3 মার্কের একটা সাজেশন আপনি দিয়ে দেন। দেখো, আমি দীর্ঘদিন ধরেই কিন্তু ভৌত বিজ্ঞানের এই সাজেশনটা আমি তৈরি করছি, একটু টাইম লাগছে। তোমরা জানো যে প্রত্যেকেই তোমাদের অঙ্ক, ইংলিশ আর ভৌত বিজ্ঞান মাধ্যমিকের এই 3টে সাবজেক্ট নিয়ে প্রত্যেকের মনে কিন্তু একটু খটোমটো থাকে, অর্থাৎ একটু কিন্তু টেনশন তোমাদের থাকে। দেখো, তুলনামূলকভাবে জীবন বিজ্ঞান কিন্তু অনেক সহজ সাবজেক্ট, কিছু প্রশ্ন পড়ে গেলে তুমি সেখান থেকে কমন পাবে এবং তোমাদের বুঝতেও কিন্তু সুবিধা হয়। অঙ্কটা তুমি যদি ঠিকঠাক না বুঝতে পারো তোমার অসুবিধা। ইংরেজিতে অনেকেই কিন্তু একটু দুর্বল থাকে, আর ভৌত বিজ্ঞান কিন্তু তোমাদের অনেকেরই ভীষণ একটা প্রবলেমের একটা সাবজেক্ট। সেই কারণ এখানে অনেক অঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ অনেক গাণিতিক গণনা থাকে, ঠিক আছে, অনেক প্রশ্ন দেওয়া থাকে যেগুলো আমাদের সাধারণের জানাশোনার বাইরে হয়। বানিয়ে কিছু লেখা যায় না, সম্পূর্ণটাই তুমি যদি ঠিকঠাক জানো তবেই তুমি লিখতে পারবে। বানিয়ে লেখার এখানে কোনো কিন্তু রাস্তা নেই। তুমি বাংলা, ইতিহাস, ভূগোল যেরকম তুমি কোনো কিছু জানো, তোমার প্রশ্নটা একটু ঘুরিয়ে এসছে, তুমি বানিয়ে লিখে দিলে, কিন্তু ভৌত বিজ্ঞানে কিন্তু বানিয়ে লেখার কোনো রাস্তা নেই, পরিষ্কার কথা, ঠিক আছে। সেই জন্য প্রত্যেক বছর ছেলেমেয়েরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে তখন সমস্ত সাবজেক্টে বলে যে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে একটু তাদের ভিতরে সংকোচ দেখা যায়, অর্থাৎ তারা মন খুলে বলতে পারে না আমার পরীক্ষাটা কিন্তু খুব ভালো হয়েছে। আবার ভৌত বিজ্ঞান পরীক্ষা তুমি যদি একটু ভালো করে দাও, তুমি জিনিসটা বোঝো ঠিকঠাক করে, যদি বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে অন্যান্য সাবজেক্টের তুলনায় ভৌত বিজ্ঞানে কিন্তু 100 পাওয়া কিন্তু খুব সহজ ব্যাপার, যদি সমস্ত প্রশ্ন কমন পড়ে যায়, তুমি যদি ঠিকঠাক করে বাড়িতে পড়ে যাও। দেখো, সেই জন্য আমি বলছি, দেখো ভৌত বিজ্ঞানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো সাজেশন কিন্তু হয় না। কেন হয় না স্যার? কারণ ভৌত বিজ্ঞানের প্রশ্নটা কীভাবে হচ্ছে, দেখো তোমাদের 2 আর 3 মার্কের প্রশ্ন থাকে, 2 মার্কের একটা প্রশ্ন হয়েছে 1+1, তার মানে দুটোই কিন্তু এমসিকিউ প্রশ্ন জুড়ে একটা 2 মার্কের প্রশ্ন করা হয়েছে। 3 মার্কের একটা প্রশ্ন হচ্ছে 1+1+1, তাহলে 3 মার্ক হয়ে গেল, অথবা 1+2, তাহলে 3 মার্ক হয়ে গেল। তাহলে দেখো 5 মার্ক বা 4 মার্কের ইতিহাসের, ভূগোলে যেরকম বড় বড় প্রশ্ন হয়, 5 মার্কের যেরকম বাংলায় বড় বড় প্রশ্ন হয়, ঠিক আছে, এরকম একটা বড় প্রশ্ন তুমি যদি একটু পড়ো, 2-1টা প্রশ্ন তার ভিতরে একটা কিন্তু কমন পেয়ে যাবে। কিন্তু ভৌত বিজ্ঞান পুরোটাই কি বলতো, ভেঙে ভেঙে প্রশ্ন, মানে খুব শর্ট টাইপ প্রশ্ন হয়। যদি মানে 3 মার্কের বা 2 মার্কের যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু শর্ট টাইপ প্রশ্ন জুড়ে তারপর কিন্তু বট করা হয়। সেই জন্য তোমাদের কি বলতো, ডিটেলসে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে। এখানে 2-1টা বট কোশ্চেন পড়ে গেলাম, সেখান থেকে কমন পেয়ে গেলাম, এরকম জিনিসটা কিন্তু হয় না। কারণ এখানে বট কোশ্চেনই হয় না, তো তোমার হায়েস্ট 3 মার্কের প্রশ্ন হয় আর 2 মার্কের প্রশ্ন হয়, এবং সেই 3 মার্কের প্রশ্নতে একটা প্রশ্নই 3 মার্ক হয় না, ম্যাক্সিমাম টাইমে 2+1 হয়, 1+1+1 হয়, ঠিক আছে, এবং খুব জোর হয়তো দেখা গেল একটা 3 মার্কের একটা প্রশ্ন হলো। সেই জন্য কিন্তু এখানে কিন্তু সেইভাবে সাজানো হয় না, সমস্ত বিষয় তোমাদের একটু ডিটেলসে খুঁটিয়ে বুঝে বুঝে পড়তে হবে। এখানে বোঝার বিষয় আছে, এবং যে গাণিতিক গণনা আছে যেগুলো, ঠিক আছে, যে অঙ্কগুলো তোমাদের আছে, এখানে তো কোনো সাজেশনের কোনো সিন হয় না, অর্থাৎ সাজেশন এখানে চলেই না। তো বন্ধুরা দেখো, তাহলে স্যার আপনি আজকে যে প্রশ্নগুলো দেবেন তাহলে এগুলো কি, দেখো আমি অনেক ছোট ছোট প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করেছি, যেগুলো ভেঙে ভেঙে তোমাদের পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ 2 মার্ক এবং 3 মার্কের জন্য আসতে পারে, ঠিক আছে। সেই প্রশ্নগুলো তুমি যদি পড়ে যাও, তো তোমাদের আশা করছি তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসতে পারে। 100% প্রত্যেকটা কমন আসবে এরকমভাবে কোনো কিছু কিন্তু বলা যাবে না, ঠিক আছে। এই প্রশ্নগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে এই প্রশ্নগুলো বারবার রিপিট করা হয়েছে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য কিন্তু সিলেক্ট করেছি। সেই জন্য বারবার আমি বলছি, ভৌত বিজ্ঞানে যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে, পুরো বইটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। ছোটো ছোটো প্রশ্ন তোমাদের কিন্তু গভীরভাবে ভালো করে বুঝে যেতে হবে, মুখস্থ করে হয় না। তুমি যদি না বুঝিয়ে তুমি বানিয়ে এখানে কোনো কিছু কিন্তু লিখতে পারবে না। সেজন্য তোমাকে বুঝে সুন্দর করে কিন্তু তোমাকে লিখতে হবে, সঠিক বিষয়টা উপস্থাপন করতে হবে। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না। তো চলো বন্ধুরা, আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে আর একটা বিষয় আমি বলে নিই। দেখো বন্ধুরা, তোমরা একটুখানি সিলেবাসটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের জায়গাটা আমি বলে নিই। তোমাদের যে পরিবেশের জন্য যে ভাবনা, সেই চ্যাপ্টার থেকে কিন্তু 3 মার্কের কোনো প্রশ্ন হবে না, এখান থেকে কেবলমাত্র তোমাদের 2 মার্ক পড়তে হবে, ঠিক আছে। আর রাসায়নিক গণনা যে চ্যাপ্টার আছে, সেখান থেকে তোমাদের 2 মার্কের কোনো প্রশ্ন হবে না, অর্থাৎ 3 মার্কের প্রশ্ন হবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের লিখিত প্রশ্নও আসতে পারে, অথবা রাসায়নিক গণনার যে অঙ্ক, যে গাণিতিক গণনার অঙ্ক, সেই অঙ্ক কিন্তু এখান থেকে আসতে পারে। অনেক কটা চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসে, সেই অঙ্কগুলো তোমাদের কিন্তু বইয়ের থেকেই কিন্তু প্র্যাকটিস করতে হবে, সেগুলোর কিন্তু সাজেশন হয় না। তো যে প্রশ্নগুলো তোমাদের সরাসরি আসতে পারে 2 মার্ক, 1 মার্কের বা 1-1-2 এইভাবে যে প্রশ্নগুলো আসতে পারে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছে স্যার 2-3 মার্কের সাজেশন দেন, সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা। সেই জন্য এই ভিডিওর পুরোটা প্রশ্ন তোমরা অবশ্যই সুন্দর করে লিখে নেবে এবং তোমরা বাড়িতে সুন্দর করে পড়ে ফেলো, এখন অনেকটা কিন্তু টাইম আছে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে প্রশ্নগুলো ঝটপট করে আমরা দেখে নিই।
তো বন্ধুরা আমি পূর্বে বলেছি পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 2 মার্কের প্রশ্ন হবে এবছর ফাইনাল পরীক্ষার জন্য, 3 মার্কের কোনো প্রশ্ন হবে না। তো 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে কী কী কারণে ওজোন গহ্বর সৃষ্টি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয়, মানে 2 মার্কের জন্য ছোট্ট একটা তোমাদের কিন্তু পরিচয় লাগবে স্ট্র্যাটোস্ফিয়ারে, যে ভূপৃষ্ঠের ঊর্ধ্বে 18 থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থান করছে, এখানে বায়ুমণ্ডলে কোনো গোলযোগ দেখা যায় না, এটা শান্তমণ্ডল, এখানে ওজোনস্ফিয়ার দেখা যায়, এরকম করে ছোট্ট করে, মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে এখানে বেড়ে যায়, এরকম ছোট্ট করে কিন্তু তোমাকে 2 মার্কের মতো লিখতে হবে। মিথেন হাইড্রেট কি, দেখো ভূপৃষ্ঠ থেকে উচ্চতার বৃদ্ধিতে বায়ুর চাপের কি পরিবর্তন হয় তা কারণসহ উল্লেখ করো। ঠিক আছে, গ্রিনহাউস এফেক্ট কাকে বলে, গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো, জ্বালানি কাকে বলে, জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও, বায়োমাস বা জীবভর বলতে কী বোঝো, এটি কি কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো পড়বে এইগুলো পড়লে আরামসে কিন্তু তোমার হয়ে যাবে। তাহলে অবশ্যই এগুলো দেখে নাও। এবার আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ। ঠিক আছে, এই গ্যাসের আচরণ থেকে তোমাদের 2 মার্কের যে জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো প্রথমে দেখে নাও। বয়েলের সূত্রটি বিবৃত করো, চার্লসের সূত্র ধ্রুবক দুটি কি কি, গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো, আবদ্ধ পাত্রে রাখা কোনো গ্যাসের অণুগুলির উপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে কী হবে, গ্যাসের চাপের ওপরই বা এর প্রভাব কিভাবে পড়ে। আচ্ছা, পরম শূন্য উষ্ণতার কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায় তা বুঝিয়ে বলো। ঠিক আছে, কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয় কেন। গে লুসাকের চাপের সূত্রটি লেখো। সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, একে সর্বজনীন বলা হয় কেন। অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। অ্যাভোগাড্রোর প্রকল্পকে সূত্র বলার তাৎপর্য কি। এবার 3 মার্কের এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো দেখবে অবশ্যই এগুলো সুন্দর করে দেখে নেবে। পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরিতলে আসে তখন তার আয়তন বেড়ে যায় কেন। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, বেলুন ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি সেটা নিজের ভাষায় লেখো। গ্যাসের অণুগুলির বেগের ও চাপের উপর উচ্চতার প্রভাব উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ, বয়েলের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চার্লসের সূত্র থেকে পরম শূন্যের মান নির্ণয় করো, গুরুত্বপূর্ণ এটাও কিন্তু। এবার চলে আসি আমরা রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা আছে। দেখো রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে কি বলতো তোমাদের এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসবে গাণিতিক গণনা। ঠিক আছে, তো যদি ইনকেস 3 মার্কের কোনো প্রশ্ন হয় তাহলে কী প্রশ্ন হতে পারে, দেখো পারমাণবিক ভর বলতে কী বোঝো, C12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও। এই দুটো দেখলে হয়ে যাবে, বাকি তোমাদের অঙ্কগুলো বই থেকে ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে। নেক্সট আমরা আসছি আলোর চ্যাপ্টার থেকে। দেখো আলোর চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে সুন্দর করে একটু দেখে নাও। ঠিক আছে, আলো দেখো ফোকাস কাকে বলে, 2 মার্কের এগুলো কিন্তু। আলোর প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণ কোণ কাকে বলে, প্রতিসারক কোণ কাকে বলে, লেন্সের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে। দেখো এগুলো কিন্তু খুব ছোট ছোট্ট একটা প্রশ্ন, 1 মার্কের 2 মার্কের এগুলো আসবে। কেমনভাবে আসবে, একটা 1+1 এরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। ঠিক আছে, কি বললাম, তারপর 1+1+1 মানে তাহলে সমান সমান 3 হয়ে গেল। অর্থাৎ খুব ছোট ছোট ভেঙে ভেঙে প্রশ্ন হয়, সেই জন্য এখান থেকে কিন্তু বড় কোনো প্রশ্নের শাসন সেভাবে হয় না, সেই জন্য ছোটো ছোটো প্রশ্ন পড়তে হয়, তার ভিতরে সেগুলো জুড়ে জুড়ে কী বলতো তোমাদের 2-3 মার্কের প্রশ্ন করে। লেন্সের বক্রতার ব্যাসার্ধ কাকে বলে, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন। ঠিক আছে, নেক্সট ফোকাসের দূরত্ব কাকে বলে, চিত্রের সাহায্যে দেখাও। নেক্সট, সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন, নীল গাছের মধ্যে দিয়ে তাকালে একটি লাল ফুলকে কালো দেখায় কেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা দাও। আলোর বিক্ষেপণ কাকে বলে, কোনো সবুজ বস্তুকে সাদা আলোর দ্বারা আলোকিত করলে সবুজ দেখায় কেন, বস্তুটিকে হলুদ আলোর দ্বারা আলোকিত করলে বস্তুটির রং কী দেখাবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, এগুলো ভালো করে তোমরা কিন্তু সুন্দর করে দেখে নেবে। এবার এই আলো চ্যাপ্টার থেকে 3 মার্কের যে প্রশ্নগুলো দেখবে সেগুলো দেখে নাও। প্রতিসারাঙ্ক কাকে বলে, একটি একবর্ণী আলোক রশ্মিগুচ্ছ শূন্যস্থান থেকে প্রতিসারাঙ্কের কোনো মাধ্যমে প্রতিসৃত হলো আপতিত তরঙ্গদৈর্ঘ্য ও প্রতিসৃত তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কীরূপ হবে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নগুলো দেখবে সেগুলো এবার দেখে নাও। যেরকম উত্তল এবং অবতল লেন্সের মধ্যে দুটি পার্থক্য লেখো। ঠিক আছে, দেখো এখানে 2 মার্ক কিন্তু এটা। ঠিক আছে, এর সঙ্গে আবার +1 থাকবে, অন্য একটা শর্ট কোশ্চেন থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হয়, সেই জন্য খুঁটি খুঁটি তোমাদের পড়তে হবে। স্কেলের সূত্রের সাহায্যে আলোর বিস্তরণের ব্যাখ্যা দাও। ঠিক আছে, কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবার আমরা দেখে নেব নেক্সট চ্যাপ্টার চলতড়িৎ থেকে। চলতড়িৎ থেকে 2 মার্কে যে প্রশ্নগুলো পড়বে, পজিটিভ এবং নেগেটিভ তড়িৎ কীভাবে উৎপন্ন হয়, উচ্চ বিভব বলতে কী বোঝায়, সিজিএস এবং এফপিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কী, দুটি বিন্দুর বিভব পার্থক্য 100 ভোল্ট বলতে কী বোঝো। ঠিক আছে, তারপরে কোনো দেশের তড়িৎ চালক বল বলতে কী বোঝায়। আচ্ছা, একটি দেশের তড়িৎচালক বল 1.5 ভোল্ট এর অর্থ কী। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক এককের সংজ্ঞা দাও। ঠিক আছে, সমপ্রবাহের সংজ্ঞা দাও, এর উৎস কী।
আচ্ছা, ওহমের সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো। পরিবাহীর রোধ পরিবাহীর উপাদান ও উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে। তামার রোধাঙ্ক 1.78 ইন্টু 106 ওহম সেমিতে কি বোঝায়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি পরিবাহী ও অন্তরকের উদাহরণ দাও। উষ্ণতার সঙ্গে অতি পরিবাহীর রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র কীরূপ হবে। ঠিক আছে, একটি পরিবাহিত তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তা কিসের উপর নির্ভর করে। ইলেকট্রিক হিটারের নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন। ফিউজ তারের বৈশিষ্ট্য কী, এটি কেন ব্যবহার করা হয়। শর্ট সার্কিট বলতে কী বোঝো। ঠিক আছে, তড়িৎ শক্তির এসআই একক কি, এর সংজ্ঞা দাও। সিএফএল ও এলইডির পুরো নাম কি। দক্ষিণ হস্ত মুষ্টি সূত্রটি বিব্রত করো। তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বলতে কী বোঝো। বৈদ্যুতিক মোটরের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। লেন্সের সূত্রটি বিবৃত করো। ত্রিপিন প্লাগ কি, এটি কোন কাজে ব্যবহার করা হয়। আর্ট তারের বৈশিষ্ট্য কি। থ্রিপিন প্লাগ টপের সঙ্গে লাগানো তার তিনটির অন্তরক আবরণের রং কি কি। এইগুলো তোমাদের কী বলতো চলতড়িৎ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো 2 মার্কের। এবার 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো দেখে নাও চলতড়িৎ থেকে। ঠিক আছে, 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো দেখবে, দেখো 1 নম্বর কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। ওহমের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা লেখো। পরিবাহীর রোধ ও প্রস্থচ্ছেদ ও দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কিলোওয়াট ঘন্টা বা বোট একক কাকে বলে সেটা লেখো। আমি বলবো পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে তোমাদের 2 মার্কের প্রশ্নগুলো একটু খুঁটিয়ে পড়তে হবে। এখান থেকে 2 মার্কের প্রশ্ন সেভাবে সাজেশন হয় না। এখান থেকে 3 মার্কের যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো দেখে নাও। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। এর সঙ্গে আধুনিক পর্যায় সূত্রের মূল পার্থক্য কী। সন্ধিগত মৌল কাদের বলে। সন্ধিজাত মৌলগুলির 2টি বৈশিষ্ট্য লেখো। দীর্ঘ পর্যায় সারণীর 2টি সূত্র ত্রুটি উল্লেখ করো। একটি বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো। মৌলের তড়িৎ ঋণাত্মক বলতে কী বোঝায়। হ্যালোজেন মৌলগুলিকে জারণ ক্ষমতায় ক্রমানুসারে সাজাও। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝো, একটি উদাহরণ লেখো। মৌলের আয়ন শক্তি বলতে কী বোঝো। LINA কে আয়ন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এইগুলো তোমাদের কি বলতো এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ তোমাদের পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা এই চ্যাপ্টার থেকে 3 মার্কের এই প্রশ্নগুলো পড়বে। আর 2 মার্কেরগুলো কিন্তু তোমাদের বই থেকে একটু খুঁটিয়ে দেখে পড়ে নিতে হবে। এবার আমরা দেখে নেব পরের চ্যাপ্টার যেটা আছে সেটা হলো তোমাদের আয়নীয় ও সমযোজী বন্ধন। এখান থেকেও আমি তোমাদের কি বলতো 2 মার্কের কোনো প্রশ্ন আমি দিচ্ছি না, সেগুলো তোমাদের বই থেকে দেখে নিতে হবে। দেখো রসায়ন বা কেমিস্ট্রি থেকে কিন্তু এরকমভাবে কিন্তু সাজেশন হয় না। ঠিক আছে, সেই জন্য 3 মার্কের কিছু প্রশ্ন যেগুলো তোমরা দেখে রাখতে পারো সেগুলো তোমরা দেখে নাও, কিন্তু 2 মার্কের জন্য প্রশ্নগুলো কিন্তু তোমাদের বাড়ি থেকে কিন্তু বইটা খুঁটিয়ে পড়তে হবে। সোডিয়াম ক্লোরাইড কেলাসের ত্রিমাত্রিক গঠনের সাহায্যে দেখাও যে যৌগটিতে অণুর অস্তিত্ব নেই। মৌল এ একটি ধাতু এবং BC দুটি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। BC যৌগ দুটি তড়িৎযোজী না সমযোজী কোনটি হবার সম্ভাবনা কারণসহ লেখো। 35/17 A ও 40/20 B মৌল দুটি কোন বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করবে। তোমাদের উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। যৌগটির ইলেকট্রন ডট গঠন করে দেখাও। ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের নিচের ধর্মগুলি তুলনা করো, অর্থাৎ গলনাঙ্ক, জলের দ্রাব্যতা ও তড়িৎ প্রবাহিতা, এইগুলো কিন্তু এই ধর্মগুলি তুলনা করতে হবে। একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয় একটি উদাহরণ দিয়ে দেখাও। তাহলে এইগুলো পড়বে তোমাদের কি বলতো চ্যাপ্টার রয়েছে আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে। এবার লাস্ট চ্যাপ্টার আমরা দেখব তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে তোমাদের 2 মার্কের যে প্রশ্নগুলো দেখতে হবে। দেখো 2 মার্কের জন্য এখান থেকে দেখে নেবে জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন। জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড অ্যানোড কী কী বিক্রিয়া ঘটে লেখো। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। তড়িৎ লেপন কি। তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে 2টি পার্থক্য লেখো। এগুলো 2 মার্কের জন্য পড়বে। আর এখান থেকে এই লাস্টের এই চ্যাপ্টার থেকে তোমাদের 3 মার্কের যে প্রশ্ন পড়বে সেটা হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহার করা হয়। একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কী কী ব্যবহৃত হয়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় তড়িৎ বিশ্লেষ্য বিয়োজন ও ক্যাথোড অ্যানোডের বিক্রিয়াগুলি লেখো। দেখো একই ধরনের কিন্তু প্রশ্ন সব। অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় এর সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মেশানো হয় কেন। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোডের ক্ষয় হয় কেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত
কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোড যে বিক্রিয়া ঘটে তা সেগুলি লেখো। তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের বর্ণের কোনো পরিবর্তন হয় কিনা লেখো। আর লাস্ট প্রশ্ন তোমরা পড়বে এই চ্যাপ্টার থেকে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিয়ে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড অ্যানোডের রূপ কী ব্যবহৃত হয় সেটা কিন্তু লেখো। তো বন্ধুরা দেখো, আমি যে প্রশ্নগুলো বললাম কিন্তু প্রশ্ন অনেক, কেন অনেক কী বলো তো, কারণ তুমি যদি একটা এমসিকিউ প্রশ্ন পড়ো, কিংবা তুমি যদি একটা এসিকিউ প্রশ্ন পড়ো, কিংবা তুমি যদি একটা 2 মার্কের বা 3 মার্কের প্রশ্ন পড়ো, তাহলে তুমি অনেকগুলো তোমাকে প্রশ্ন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে বইটা কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো এই বইটার ভিতর থেকে তোমাদের যে ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো ফাইনাল পরীক্ষা থাকবে সেই চ্যাপ্টারগুলো থেকে যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি দিয়েছি। এখানে কিন্তু 2 মার্ক, 1 মার্ক, 3 মার্ক সব ধরনের প্রশ্নই কিন্তু এখানে রয়েছে, কারণ এই প্রশ্নগুলো ভেঙে ভেঙে কিন্তু হয়, আমি বারবার বলছি। কিন্তু যদি একটা 5 মার্কের প্রশ্ন হতো তাহলে একটা বড় প্রশ্ন কিন্তু আমি সেখানে সিলেক্ট করে তোমাদের কিন্তু দিতে পারতাম। তো এই প্রশ্নগুলো আশা করছি এখন অনেকটা টাইম রয়েছে, তোমরা বাড়িতে সুন্দর করে মুখস্থ করে ফেলো। আশা করছি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য এনে দেবে। তো চলো বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।